দেখো রেকন শব্দটি এসেছে রিকম্বিনেট থেকে। এই যে রেকন, এই যে রিকম্বিনেট। তার মানে রি শব্দটি কোথায় বসে? রি মানে পুনরায়, কম্বিনেট মানে সংযোজন বা বিন্যাস, বিন্যাস, আর রি মানে পুনরায়। এটার মানে এটা বোঝাচ্ছে রিকম্বিনেট ডিএনএ নামে একটা ওয়ার্ড আমরা কিন্তু এসএসসি লেভেলে শুনেছি, তাই না? এ হচ্ছে তোমার দেহ, দেহর ভিতরে নিউক্লিয়াস, আর এ হচ্ছে ব্যাকটেরিয়ার কোষ, ব্যাকটেরিয়ার ভিতরে একটা প্লাজমিড থাকে, সেই প্লাজমিডের ভিতরে ডিএনএ অবস্থান করে। তাহলে এখান থেকে একটা ভালো অংশ ব্যাকটেরিয়ার দেহে স্থানান্তর করে নিয়ে এখানে যে হাজার হাজার কপি তৈরি করে যে জিনগুলো পাবো বা ডিএনএ গুলো পাবো, এইগুলোকে বলবো আমরা রিকম্বিনেট ডিএনএ বা আরএনএ। রিকম্বিনেট মানে যে পুনরায় তৈরি হলো একটা খণ্ডাংশ থেকে আর একটা খণ্ডাংশ যে তৈরি করলাম, এটাকে বলা হয় কম্বিনেশন করা, বা ভালো আমার কাঙ্ক্ষিত যে জিনটা সেটা স্থানান্তর করে ব্যাকটেরিয়ার দেহে উৎপাদন করা, এটাকে বলে কম্বিনেশন। আর যেহেতু এক দেহ থেকে আরেক দেহে করলাম, এই কারণে পুনরায় বলবো, তাই বলবো রিকম্বিনেশন। তাহলে রেকন হচ্ছে এটা রিকম্বিনেশনের একক। ডিএনএ অণুর যে ক্ষুদ্র অংশ জেনেটিক রিকম্বিনেশন অংশগ্রহণ করে, অর্থাৎ ওই যে কাঙ্ক্ষিত জিনটা যে অবস্থানে অবস্থান করতেছে, ওইটা আমি ব্যাকটেরিয়াতে স্থানান্তর করে ভালো একটা ভালো বেগুনওয়ালা ভালো বেগুনের চাষ করতে পারবো, অথবা ভালো উদ্ভিদ তৈরি করতে পারবো, এরকম। তাহলে দেখো রিকম্বিনেশন হচ্ছে, আমরা ওই যে 11 অধ্যায় জীব প্রযুক্তি অধ্যায় আছে না, ওইখানে কিন্তু রিকম্বিনেট ডিএনএ নামক একটা শব্দ শুনি। মিউটন কি জিনিস? মিউট শব্দটি এসেছে, মিউট মানে পরিবর্তন করা। অর্থাৎ তোমার যদি এই মিউটেশন যদি তোমার জিনে একবার ঘটে যায়, তাহলে তুমি ক্যান্সার রোগে আক্রান্ত হবা। তোমার যে হাতের ত্বকের উপরে যে কোষগুলো আছে, ওই কোষে যদি আমি বজ্রপাতের আলো দিই, অথবা ইউভি রশ্মি দিয়ে আলো দিই, এক্স রে দ্বারা আলো দিই, তাহলে তোমার হাতের যে কোষগুলো আছে ওইগুলোর কোষের যে ডিএনএ যে বেস পেয়ার আছে এটিজিসি, ওইগুলো যদি পরিবর্তন ঘটে যায়, তাহলে তুমি ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে যাবা, বড় বড় মৃত্যুর দিকে ঢলে পড়বা। দেখো এটা হচ্ছে জিন মিউটেশনের একক। মিউটেশন মানে পরিবর্তন, শোন মানে কি? প্রক্রিয়া। তাহলে মিউটের প্রক্রিয়ার নাম মিউটেশন। জিন সিকোয়েন্সের পরিবর্তন। দেখো ডিএনএ অণুর যে ক্ষুদ্র অংশ মিউটেশন সংঘটিত হয় তাকে বলা হয় মিউটন। তাহলে যে ক্ষুদ্র অংশটা হয় সেটার নাম মিউটন, আর এইটার প্রক্রিয়ার নাম হচ্ছে মিউটেশন। মিউট মানে পরিবর্তন করা, মানে তোমার ডিএনএর জিনের যে সিকোয়েন্স ওইটা অদল বদল হওয়া। রেপ্লিকন কি জিনিস? রেপ্লিকেশনের একক। রেকন কি জিনিস? রিকম্বিনেটের একক। মিউটন কি? মিউটেশনের একক। রেপ্লিকন কি? রেপ্লিকেশনের একক। দেখো ডিএনএ থেকে ডিএনএর কিছু অংশ অনুলিপন হয়, এই নিয়ন্ত্রণ করার একককে বলবো আমরা রেপ্লিকন। যে অংশটুকু ডিএনএ রেপ্লিকেশন হবে ওই অংশটুকুকে বলবো আমরা রেপ্লিকন। হ্যাঁ, তাহলে রেপ্লিকন বলবো আমরা সেগুলোকে। এই যে বলছো সিস্ট্রন, এই দেখো এই সিস্ট্রন শব্দটি সমার্থক শব্দ হচ্ছে জিন। যাই সিস্ট্রন তাই জিন। তাহলে এটা দেখে আমরা ভয় পাবো না। দেখো এখানে বলা আছে জিন কার্যের একককে বলা হয় সিস্ট্রন। এইটা ব্যাকটেরিয়ার দেহে একটা ব্যাকটেরিয়া আছে, দেখো ইশারিসিয়া কোলি। বলতো এই ব্যাকটেরিয়া তো একটা আদিকোষী, তাই না? তো এই ব্যাকটেরিয়ার ক্রোমোজোম কয়টি? খুব একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন, কেউ পারবা? 5 পর্যন্ত গুণ। না, ক্রোমোজোম কয়টি? কেউ বলতে পারবা? না, একটা মাত্র, একটি। এখন যে কোনো দেখবা গবেষণায় এই ইশারিয়াসীয় কলিকে ব্যবহার করা হয় জিন প্রযুক্তিতেও, কারণ এর একটা মাত্র ক্রোমোজোম। ফলে এখানকার জিনোম সিকোয়েন্স আবার রিকম্বিনেট ডিএনএ তৈরি সহজ হয়ে যায়। একটা যেহেতু ক্রোমোজোম, সেজন্য খোঁজাখুঁজি করা লাগে না, কোনো ক্রোমোজোমের ভিড়ে খুঁজতে হয় না। এই কারণে ইশারিয়াসীয় কলিকে বারবার ব্যবহার করা হয় সকল অধ্যায়ে। তাহলে এখানে কয়টা ক্ষার যুক্ত থাকে একটা মাত্র জিনে? 1500 নিউক্লিওটাইড। এই লাইনটা জাস্ট মনে রাখবা যে ইশারিয়াসীয় কলিতে কতটি নিউক্লিওটাইড বেস পেয়ার থাকে। এখন দেখো এই যে রেকন আর এই মিউটন মানে এটা তো জিনের যে অংশটুকু পরিবর্তন হয়, তাহলে এটা নির্দিষ্ট দৈর্ঘ্য আছে। রেকন মানে যে যে অংশটুকু রিকম্বিনেট হয়, এই অংশটুকু রিকম্বিনেট হয়েছে, তার থেকে জিনের দৈর্ঘ্য বেশি, মানে সিস্ট্রনের দৈর্ঘ্য বেশি। মনে রাখবা কি করে? দেখো আর মানে আর, আর মিউটন মানে এম, তারপরে দেখো আছে সিস্ট্রন এস,
তাহলে এর ভিতরে সবচেয়ে লাস্টের অক্ষর কোনটা? এস অক্ষর না? PQRST V। তাহলে আর এর পরে কিন্তু এস আসছে, এম এর পরে এস আসছে, তাহলে সবচেয়ে বড় দৈর্ঘ্য বিশিষ্ট সিস্ট্রন, এটা মনে রেখো। দেখো জিন হলো লোকাসে অবস্থান করায়, লোকাস মানে লোকেশন, তাহলে ডিএনএ এর সেই অংশ যেগুলো সংকেত আবদ্ধ, মানে লেখা থাকবে তথ্য, চুলের কালার কেমন হবে, তা বলছে এনকোড। এনকোড মানে কার্যকর সংকেত আবদ্ধ করা আছে, সেটা বলে এনকোডেড। হ্যাঁ, যেটা পরবর্তীতে কি হিসেবে প্রকাশ পায়? প্রোটিন হিসেবে প্রকাশ পায়। আর এই যে ক্রোমোস্তোম ডিএনএর একটি অংশ যা কর্মক্ষম পলিপেপটাইড চেইন তৈরি করে, ফলে ওইটাই পরিবর্তন প্রোটিনে আত্মপ্রকাশ করে। কর্মক্ষম পলিপেপটাইড চেইন বলতে বোঝাইছে ওই যে গোল 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 চেইনটা। কর্মক্ষম মানে এগুলো তোমার দেহে এনজাইম হরমোন তৈরিতে ভূমিকা রাখে, এই সকল পলিপেপটাইড শিকল বা চেইন। দেখো জিনের কার্যাবলী এগুলো পড়ে নিও, যার ভিতরে দুইটা ওয়ার্ড দেখো, ভ্যারিটি, ভ্যারিটি মানে প্রকরণ, মিউটেশন মানে পরিবর্তন। এই দুটো জাস্ট ওয়ার্ড মনে রাখলে এই পৃষ্ঠা থেকে গেল সবকিছু, আশা করি সমস্যা নেই। এখন যে কয়টা ওয়ার্ড মিনিং পড়াবো সেগুলো খুব ইম্পর্ট্যান্ট পরীক্ষার জন্য, মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য। আর এখান থেকে আর ডেন্টাল ভর্তি পরীক্ষায় কোশ্চেন আসে না, আসবে কোথায়? ইউনিভার্সিটি এক্সামে। দেখো বিভিন্ন প্রকার জিন থাকতে পারে, একটা নাম লিথাল জিন, একটা নাম অঙ্কোজিন, একটা নাম সেক্স জিন, একটা নাম হচ্ছে ট্রান্সজিন, একটা নাম খণ্ডিত, সিউডো, লিঙ্ক জিন। এখন এই কয় প্রকার জিন পরীক্ষায় এভাবে কোশ্চেন আসবে যে নিচের কোনটি জিনের প্রকারভেদ নয়, তাহলে এই 6টা তোমার মনে রাখা লাগবে। অনেকেই সব জানে অঙ্কোজিন কাকে বলে, হ্যাঁ, কিন্তু পরীক্ষায় বলবে যে কোনটি কোন প্রকারের ভিতরে অন্তর্ভুক্ত নেই, তখন কিন্তু এই 6টা নাম মনে রাখা লাগবে। কিভাবে মনে রাখবা? দেখো দেখ, আসলে বা আলসে লিখবা, আলসে বা আসলে যে কোনো একটা। আলসে খাট, হ্যাঁ, এই দেখো 6 প্রকার বা 5 প্রকার মনে থাকবে। এই দন্তুর সাথে দুইটা, এই লতে দুইটা, সরি, লতে, লতে দুইটা, হ্যাঁ লতে দুইটা। দেখো এই আতে বলবো অঙ্কোজিন, লতে বলবো লিঙ্কড জিন বা লিথাল জিন, আর দন্তুর সাথে বলবো সেক্স ক্রোমোজোম জিন, আর খাতে বলবো খণ্ডিত জিন, আর টতে বলবো ট্রান্স জিন। হ্যাঁ, আলসে খাট, আলসেমি কখন করো? যখন খাটের উপরে থাকো, তাই না? তাহলে আলসে খাট, এই তথ্যটা মনে রাখবা। দেখো আমি যখন তোমাদের পড়াতে আসি না, আমি এগুলো কার কাছ থেকে শিখে নিই, যে অতিরিক্ত পরিমাণ ছন্দ দিয়ে ফেলায়। হাবিব একদিন বলছিল যে যদি ভাই ছন্দ দেন তো আমাদের ভালো লাগে, তো এটা আমি বানাইছি আজকে। হ্যাঁ, তো দেখো লিথাল জিন বলতে বোঝায়, লিথাল শব্দটি অর্থ বিষ, বিষ বা হার্মফুল থিংস। হ্যাঁ, লিথাল মানে আর একটা শব্দ আছে, লিথাল মানে মরণ। লিথাল জিনের আর এক নাম হচ্ছে মরণ জিন বা মারণ জিন। যে জিনটা যদি প্রকাশ পেয়ে যায় তোমার দেহে, সুপ্ত বা লুকায়িত অবস্থায় থাকে, যখনই এটার বহিঃপ্রকাশ ঘটে তখনই সেই জীবটা মারা যায়। এইটা পরীক্ষা করা হয় ইঁদুরের উপর, ইঁদুরের বংশধরের উপর। এই জিনিসটা পরীক্ষা করে দেখা গেছে যে মরা ইঁদুর জন্মগ্রহণ করছে বা মরা ইঁদুর। হ্যাঁ, দেখো নেক্সট হচ্ছে, এটা শর্টকাটে মনে রাখার উপায় কি বলছিলাম, যে আলসে খাট, আলসে খাট, ত মানে হচ্ছে ট্রান্সজিন, খা মানে খাটো ওই খণ্ডিত জিন, আ মানে হচ্ছে অঙ্কোজিন, ল মানে হচ্ছে লিঙ্কড জিন বা লিথাল জিন, আর দন্তুর সাথে হচ্ছে সিউডোজিন বা সেক্স জিন। হ্যাঁ, 6 থেকে 7টা ওয়ার্ড আছে, এগুলো কিন্তু মনে থাকা লাগবে। দেখো তাহলে অঙ্কোজিন কি জিনিস, তুমি যদি কখনো ক্যান্সার বিশেষজ্ঞ হও তাহলে তোমার বলবো আমি অঙ্কোলজিস্ট। আর যে শাখায় ক্যান্সার নিয়ে আলোচনা করে সেটাকে বলে অঙ্কোলজি। যে জিনের কারণে ক্যান্সার রোগ সৃষ্টি হয় সেটাকে অঙ্কোজিন বলা হয়। সেক্স ক্রোমোজোম কোনটা? যেটা XY বাহিত যে সকল রোগগুলো জন্মগতভাবে ছড়ায়, যেমন হিমোফিলিয়া আর বর্ণান্ধতা, যে রাতকানা রোগটা হয়, বা তুমি যে 76কে তুমি যে 23 বলে ফেলাও, এই যে একটা অক্ষরকে ভিন্ন রকম দেখতে পাও, ফলমূলের রং চিনতে পারো না, এটার নাম বর্ণান্ধতা। আর হিমোফিলিয়া শব্দটি এসেছে হিম থেকে, হিমো মানে রক্ত, রক্ত, আর ফিলিয়া মানে প্রিয়, ফিলিক হয় না, হাইড্রোফিলিক, সেই ফিলিক শব্দটি থেকে এসেছে ফিলিয়া। ফিলিয়া মানে কি? প্রিয়, প্রিয় মানে কি? লাভার।
ভালোবাসে যে জিনিস, তার মানে রক্ত যে ভালোবাসে সেটার নাম হিমোফিলিয়া। তার মানে ভাই এটা দ্বারা কি বোঝাচ্ছে, এই হিমোফিলিয়া রোগ হলে রক্তক্ষরণ হয়, কোষের ভিতরে ইন্টারনাল রক্তক্ষরণ হয়। এই যে রক্তক্ষরণ হয়ে যাচ্ছে, তার মানে রক্তকে সে প্রিয়, মানে রক্ত সে বের করে দিচ্ছে, মানে রক্ত প্রিয়, মানে দেহের বাইরে থেকে রক্ত বের করে দিচ্ছে। এই কারণে এটার নাম রক্তপ্রিয় রোগ বলা হয়। হ্যাঁ, ট্রানজিন, ট্রান্স মানে ছড়িয়ে পড়া, তাহলে যে জিন উদ্ভিদ এবং প্রাণী কোষ থেকে অন্য কোনো উদ্ভিদের প্রজাতিতে যদি স্থাপন করতে পারি ওই জিনটা, খণ্ডাংশ জিনটাকে, সেটা হলো ট্রান্সজেনিক জীবও বলি কিন্তু। তাহলে ট্রানজিন স্থানান্তরের কারণে কোন জীবের সৃষ্টি হয়? উত্তর হবে ট্রান্সজেনিক জীব। হ্যাঁ, জেনিক মানে, জিন শব্দটি ভেঙে কি পাওয়া বলতো? জিন শব্দের অর্থ কি বলতে পারবে? জেনস থেকে এসেছে। হ্যাঁ, জিনোস মানে ক্রিয়েট করা, জেনেসিস থেকে এসেছে কিন্তু। জিন, জেনেসিস, জেনেটিক, সব জিনিক, সব একই রকম ওয়ার্ড কিন্তু। জিন শব্দের আসল অর্থ হচ্ছে বার্থ বা জন্মদান। দেখো সিউডোজিন, সিউডো মানে কি? মিথ্যা। তোমরা যখন দ্বিতীয় পত্র পড়বা তখন দেখবা সিউডো সিলোমেট নামক একটা শব্দ আছে, সিলোমেট। তাহলে সিউডো মানে কি? মিথ্যা বা জাল। আর সিউডোজিন বলতে বলছে মিথ্যা জিন, অর্থাৎ জিনের যে সকল অংশগুলো নিষ্ক্রিয় অবস্থায় থাকে সেই অংশগুলোকে বলবো আমরা সিউডোজিন। হ্যাঁ, দেখো লিঙ্কড জিন কোনটা? লিঙ্কড মানে কি? সংযুক্ত। লিঙ্ক মানে কি? যুক্ত। ধরো একটা লোক আছে, একটা লোক আছে, তাদের ভিতরে সংযুক্ত করে দিলাম একটা বাঁধন দ্বারা। তাহলে যে লিঙ্কড জিন কয়টা জিনিসের ভিতরে কার্যক্রম হয়? দুইটা জিনিসের ভিতরে পারস্পরিক সংযুক্তকে বলা হয় লিঙ্কড। তাহলে এইখানে দেখো সেই কথা বলছে দুটি জিন। কেন? কারণ লিঙ্কড অবস্থা আছে। কয়টা জিন? উত্তর হবে দুইটা। যখন এরা একই সাথে অবস্থান করবে এবং একটা বৈশিষ্ট্য সঞ্চারিত করে দেবে তখন সেটার নাম লিঙ্কড জিন। তাহলে সেক্স জিন পরীক্ষায় কিন্তু আসবে যে হিমোফিলিয়া কোন জিনের কারণে হয়? উত্তর হবে সেক্স ক্রোমোজোমাল জিন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। দেখো সিউডোজিন জানলাম যে মিথ্যা জিন যে অংশটা নিষ্ক্রিয় থাকে। লিঙ্কড জিন জানলাম যে দুইটা জিন একত্রে অবস্থান করে বৈশিষ্ট্য প্রকাশ যদি না করে, দুইটা অবস্থানের কারণে যদি বৈশিষ্ট্যটা সঞ্চারিত না হয় সেই ধরনের জিনকে বলবো লিঙ্কড জিন। দেখো সবগুলো পড়া হয়ে গেছে। দেখো জার্মান বিজ্ঞানী হ্যান্স উইঙ্কলার 1920 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর জন্ম তারিখে সর্বপ্রথম জিনোম শব্দটি ব্যবহার করেন। জিনোম শব্দটি এসেছে জেনস থেকে। জেনস মানে তৈরি করা, জন্ম দেওয়া ইত্যাদি। হ্যাঁ, তাহলে দেখো এখানে মানব দেহে দেখো কতটা ক্ষার থাকে। এখান থেকে এগুলো তিন হাজার টাকা ক্ষার থাকে। হ্যাঁ, বা বেস পেয়ার থাকে। যে জিনোমের গঠনের ভিতরে সকল মানুষের জিনোমের যে গঠন সেটা 99.9% একই রকম। মাত্র তোমার আমার জিনের ভিতরে কত পার্সেন্ট পার্থক্য? 0.1% পার্থক্য। এই কারণে তুমি ইমরান, আমি আলফাজ। এই 0.1 ভাগ শুধু পরিবর্তন হয়েছে জিনের। আর সকল বিশ্বের মানুষ প্রায় 99.9% একই রকম জিন বৈশিষ্ট্য নিয়ে বসবাস করছে। মানুষের দেহে যে আমাদের পুরুষের এক্স ক্রোমোজোম আছে, সেই ওই নারীদের হচ্ছে এক্স। হ্যাঁ, পুরুষেরও থাকে, পুরুষের এক্স ওয়াই থাকে। তো এই এক্স জিনে অবস্থানকারী জিন সংখ্যা দেখো 29,068টি। জাস্ট মনে রেখো, ততটা ইম্পর্টেন্ট না। আর ওয়াই ক্রোমোজোম যেটা শুধুমাত্র ছেলেদের থাকে 231টা জিন। দেখো তাহলে ছেলেদের ওয়াই ক্রোমোজোমে বৈশিষ্ট্যের সংখ্যা কম। তার মানে একটা মেয়ে জন্মদান করতে গেলে বেশি জিন নিয়ন্ত্রণ করতে হয়। তার চুলের কালার কত কি। হ্যাঁ, আর পুরুষদের অতটা মেনটেন করতে হয় না। তাহলে মানব জীবনের মাত্র 2 ভাগ জিন বৈশিষ্ট্য প্রকাশে অংশগ্রহণ করে। আর বাকি 98% যে জিন ওটা নিষ্ক্রিয় অবস্থায় দেহে থেকে যায়। ওই 2 ভাগ প্রকাশ পায় বলেই আজকে আমার চুলের কালার এমন, দাঁতগুলো আঁকা বাঁকা, গজ দাঁত আছে। বুঝছো? এখন এই যে জিনগুলো নিষ্ক্রিয় অবস্থায় থাকলো ওই জিনগুলোকে আমরা বলতে পারি আবার সিউডোজিন। আবার ওটাকে আমরা বলতে পারি জাং ডিন, ওই জাং ডিএনএ। জাঙ্ক বলতে কি বোঝায়? আমরা যে খাদ্যটা খাই সেই খাদ্যটা যখন পাকস্থলীর ভিতরে পুষ্টিমান পায় না তখন ওই ফুডকে আমরা বলি জাঙ্ক ফুড। ঠিক তেমনই যে সকল ডিএনএ জীবদেহে প্রকাশ ঘটাতে পারবে না সেগুলোকে বলবো আমরা জাঙ্ক ডিএনএ। তাহলে জাঙ্ক ডিএনএ কি জানি সেগুলো মনে রাখা প্রয়োজন কিন্তু। মানুষের জিনোমের সাথে শিম্পাঞ্জির 98% মিল এবং গরিলার 97% মিল আছে জিনের। কারেন্ট চলে গেছে কার যেন। আচ্ছা যাই হোক,
জিনের প্রকৃতি দ্রুত পড়তে হবে, এখান থেকে এগুলো লাইন পড়ার দরকার নেই, জাস্ট এখানে ইন্ট্রন আর এক্সনের কথা বলা হয়েছে। এক্সন মানে যেগুলো প্রকাশ পায় ডিএনএ এর অংশগুলোর, আর ইন্ট্রন বলতে যেগুলো প্রকাশ পায় না আবার নিষ্ক্রিয় ডিএনএ। দেখো এই কারণে বলছে কেবল এক্সন প্রোটিন তৈরিতে অংশগ্রহণ করে, কারণ ডিএনএ এর সেই সকল অঞ্চলকে আমরা এক্সন বলতে পারি যেগুলো জিন সংশ্লেষণ বা প্রোটিন সংশ্লেষণে অংশগ্রহণ করে। দেখো এই লাইনটা মনে রাখবা যে একটি স্তন্যপায়ী অর্থাৎ যাদের স্তন গ্রন্থি আছে অর্থাৎ মানুষ, তিমি মাছ, বলতো একটা ব্যতিক্রম হিসেবে কোন প্রাণী? তিমি মাছ। তিমি মাছের কিন্তু দুধ পান করে কিন্তু বসবাস করে, যদিও তারা পানিতে বাস করে, হ্যাঁ। এবং সবচেয়ে বড় প্রাণীর নাম তিমি মাছ, বুঝা গেছে? এক বড় পশুর নাম সবচেয়ে হাতি। বলো তো আমাদের জাতীয় কি গাছ, জাতীয় গাছ কোনটি বলতে পারবা কেউ? কোন? হ্যাঁ হ্যাঁ, আম গাছ। এই তো, কে বলছে এটা? স্বর্ণা? আচ্ছা। দেখো আমাদের যে ইনসুলিন জিন আছে সেটা 51টি বেস পেয়ার নিয়ে গঠিত, ক্ষুদ্রতম জিন। পরীক্ষা যদি আসে যে কোনটি সবচেয়ে ক্ষুদ্রতম জিন, তুমি বলবা যে ইনসুলিন জিন। ওই ইনসুলিন হরমোন যেটা সর্বপ্রথম ক্ষুদ্রতম নিউক্লিওটাইড বিশিষ্ট, হ্যাঁ। আর বৃহত্তম নিউক্লিওটাইড বিশিষ্ট যে জিনিসটা আছে সেটা হচ্ছে 40,000 পর্যন্ত নিউক্লিওটাইড থাকতে পারে। আর ইনসুলিন জিন তৈরিতে যে নিউক্লিওটাইডটা ব্যবহার করা হয় সেটা কয়টা? ক্ষুদ্রতম 51টি, হ্যাঁ। এই দুইটা লাইন কিন্তু বুলেটের মতো পরীক্ষা ইম্পর্টেন্ট, বিশেষ করে 51 বেস পেয়ার যুক্ত এটা। দেখো সংকেতবিহীন অংশগুলোকে আমরা বলবো ইন্ট্রন, আর এক্সন বলবো। দেখো জিনোমের জিনোম বডি, জিবিতে বলছে হচ্ছে জিনোম বডি। এটা তুমি কি আগে জানতে? জানতে না? তাহলে দেখো জিনোম বডির দুইটা। হ্যাঁ বলো। ক্ষুদ্রতম এটা, এটা আমাদের বইতে এখন। দেখো এখানে হচ্ছে জিবি, জিবি বলতে জিনোম বডি, এর মাঝে লুকায়িত থাকে ইন্ট্রন আর এক্সন। এক্সনগুলো এক্সপ্রেস অর্থাৎ জিন প্রকাশের যে অংশগুলো প্রোটিন তৈরিতে সক্ষম, আর যেগুলো প্রোটিন তৈরিতে সক্ষম না নিষ্ক্রিয় অঞ্চল, সেটাকে বলবো আমরা ইন্ট্রন। তাহলে এই ধরনের জিনকে আমরা বলবো স্প্লিট জিন। স্প্লিট মানে খণ্ডাংশ, যেমন ইন্ট্রন একটা খণ্ড, এক্সন একটা খণ্ড। দেখো ল্যাকটোজ নামক, সিকল সেল নামক, ড্রোসোফিলার চোখের রং ইত্যাদি নিয়ন্ত্রণ, অর্থাৎ ল্যাকটোজ কিন্তু একটা যৌগ। এই ধরনের অপেরণ এর 3টি গাঠনিক জিন থাকে। আর ট্রিপ্টোফ্যানের থেকে 5টা। দেখো ট্রিপ্টোফ্যান 5টা ওয়ার্ড, তাহলে 5টা গাঠনিক জিন থাকবে। ল্যাকটোজের থাকবে 3টা, কারণ 3টা ওয়ার্ড ল্যাকটোজ। এই লাইনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। সিকল সেল, সিকল সেল কেমন? এই যে লোহিত রক্তকণিকা দিয়ে অবতল, তার সারফেসের উপর একটা হিমোগ্লোবিন থাকে। সেই হিমোগ্লোবিন যে কোষে আছে সেই কোষে বলা হয় সিকল সেল। সিকল বলতে চেইনের মতো দেখতে যে কোষগুলো। পরীক্ষা আসবে ড্রোসোফিলা মাছির চোখের রং নিয়ন্ত্রণের জন্য কয়টি জিন দায়ী? উত্তর হবে 20টি। এই তো হয়ে গেল। দেখো বাকি অংশগুলো আমি রেকর্ড করে দিচ্ছি। অ্যালবিনো, অ্যালবিনো মানুষের চামড়ার রং, চুলের রং, চোখের রং জিনের মিউটেশনের ফলে সৃষ্টি হয়। কয়টি জিনের মিউটেশনের ফলে সৃষ্টি হয়? উত্তর হবে একটি। একটি জিনের মিউটেশনের কারণে হবে। এই লাইনটা মনে রাখা লাগবে। কোনো কোনো ক্ষেত্রে যেমন ভাইরাসের ক্ষেত্রে এমআরএনএ, টিএমভি ভাইরাসের এমআরএনএ হবে জিন, এমআরএনএতে অবস্থিত হবে জিন। আদিকোষে জিন প্রকাশ। দেখো আমরা এর আগে প্রকৃত কোষে কিভাবে জিন প্রকাশ ঘটে সেই সম্পর্কে পড়ছিলাম। সর্বপ্রথম ডিএনএ সংরক্ষিত থাকে, তারপরে ডিএনএ থেকে ডিএনএ হয়, তারপরে ডিএনএ থেকে ট্রান্সক্রিপশন হয়, তারপরে একটা এমআরএনএ তৈরি হয়, তারপরে ট্রান্সলেশন শুরু হয়, তারপরে ফিডব্যাক দিয়ে প্রোটিন তৈরি করে আমাদের দেহে এনজাইম হরমোন তৈরি করে ফেলায়। দেখো কিন্তু আদিকোষে কিভাবে প্রকাশ ঘটে জিনের? আদিকোষে দুই বিজ্ঞানী, জানেমন নামক দুই বিজ্ঞানী, আমি ভালোবেসে এদের নাম দিয়েছি জানেমন, এরা আদিকোষে কিভাবে জিন প্রকাশ হয় সেই সম্পর্কে ধারণা দেন বা একটা মডেল স্থাপন করেন, যে মডেলের নাম দিয়েছিলেন অপেরন মডেল। অপেরন কেন?
অপেরণ শব্দটি এসেছে অপারেশন থেকে। অপারেশন থেকে অপেরণ শব্দটি এসেছে। তো অপেরণ কি জিনিস দেখো পরের লাইনে বলে দিছে যে আদি কোষে বা ইকোলাই ব্যাকটেরিয়ায় জিন প্রকাশের ইউনিটকে বলা হয় অপেরণ। তাহলে পরীক্ষায় কিন্তু সংজ্ঞা আসবে অপেরণ কি জিনিস। অপারেশন মানে কি কোনো কিছু কিভাবে সংঘটিত হয় সেটার ব্যাখ্যা দান করা। তো আদি কোষে যেহেতু অপেরণ মডেলের দ্বারা কিভাবে জিন প্রকাশ ঘটে সেটার ব্যাখ্যা দেওয়া হয়, তাহলে অপেরণ দেখো অ পে রন কয়টা ওয়ার্ড? 4টা ওয়ার্ড। তাহলে অপেরণ 4টা অংশ নিয়ে গঠিত। সেই 4টা অংশ নিয়ে দেখো 4 প্রকার জিন একত্রে অপেরণ গঠিত। আদিকোষে জিন প্রকাশের ইউনিট 4 প্রকার কি কি? এটার নাম গাঠনিক জিন, এটার নাম প্রোমোটার জিন, এটার নাম অপারেটর জিন, আর এটার নাম রেগুলেটর জিন। এই যে 4 প্রকার জিন, এই 4 প্রকার জিনের কাজ কি এগুলো মনে রাখা লাগবে। গাঠনিক জিন দেখো আদিকোষেও তো প্রোটিন তৈরি করতে হবে, তাই না? প্রোটিন হোক আর এনজাইম হোক, তারপরে তো সে আদিকোষটা বৈশিষ্ট্য প্রকাশ করতে পারবে। ঠিক তেমনই এই যে লম্বা একটা চেন দেখতে পাচ্ছ, এইটাকে বলবো আমরা গাঠনিক জিন, যা এনজাইম সংশ্লেষণ করে। অর্থাৎ এইটা হচ্ছে একটা এমআরএনএ। কার দেহে বলো তো? আদিকোষের দেহে এটা একটা এমআরএনএ। এখন ওই এমআরএনএর গায়ে কে এসে বসবে? প্রোমোটার বা উদ্দীপক আসবে। কি নিয়ে আসবে? একটা এনজাইম নিয়ে আসবে যেটার নাম আরএনএ পলিমারেজ। এই এনজাইম কেন আসলো? কারণ প্রোটিন তৈরি করতে হবে। দেখো প্রকৃত কোষে এরকম একটা এমআরএনএ ছিল, সেখানে রাইবোজোম এই সাইটে 2 জায়গায় সংযুক্ত হয়েছিল এবং টিআরএনএ এর সহায়তায় গোল গোল অ্যামিনো অ্যাসিড তৈরি হয়েছিল। ঠিক আদি কোষেও অনুরূপ একটা ঘটনা ঘটতে চায়। দেখো প্রোমোটার যে প্রমোট করে, ইংলিশ শব্দ, তোমার ফেসবুক চ্যানেলটাকে ইউটিউব চ্যানেলটাকে প্রমোট করে দেবে, মানে বাড়িয়ে দেবে। ঠিক তেমন এই প্রোটিন তৈরি করার জন্য এই আরএনএ পলিমারেজ এনজাইম এই প্রমোটার সংযুক্ত করে। 3 নাম্বার অপারেটর বা চালক জিন, সে এই আরএনএ পলিমারেজ এনজাইম আর এই যে সূত্রকটাকে নিয়ে ও নিজে গাঠনিক জিনের সহায়তায় প্রোটিন তৈরিতে নিয়ন্ত্রণ করবে, প্রোটিন উৎপাদনে। তারপরে চালক জিন কি করবে? প্রোটিন উৎপাদন করা শুরু করে দেবে। কাদের দুইজনকে নিয়ে? গাঠনিক জিন আর প্রমোটার জিনকে নিয়ে প্রোটিন তৈরি করা শুরু করে দিবে। রেগুলেটর জিন, রেগুলেটর জিন অপর 3 জিনকে নিয়ন্ত্রণ করবে। রেগুলেটর মানে কি? নিয়ন্ত্রণ করা। কোথায় থাকে? ফ্যানে থাকে। ফ্যানে জোর বাড়া কমা আমরা দিতে পারি, যা চালক জিনকে নিয়ন্ত্রণ করে। দেখো চালক জিন আবার উপরের 2 জনকে নিয়ন্ত্রণ করে। তাহলে এইখানে দেখো এইটা হচ্ছে নিয়ন্ত্রক জিন, মানে নিয়ন্ত্রণ করে। উদ্দীপক জিন, উদ্দীপক জিন এই যে আরএনএ পলিমারে সংযুক্ত করে দেবে। চালক জিন প্রোটিন তৈরিতে অবদান রাখে। আর এই যে লম্বা সূত্রক, এই সূত্রকটাকে বলবো আমরা গাঠনিক জিন। তাহলে 4 প্রকার অংশ নিয়ে অপরণের কাজ বা জিন প্রকাশের কাজ মানে সম্পন্ন হয়। দেখো প্রোটিন তৈরির জন্য যে জিনসমূহ এটাকে বলে গাঠনিক জিন। এই যে চিহ্ন দিয়ে বোঝাচ্ছে। দেখো দেখো যা এনজাইম সংশ্লেষণ করে, যাই এনজাইম তাই কিন্তু প্রোটিন। মানব দেহের ক্ষেত্রে বলবো প্রোটিন তৈরি, এদের ক্ষেত্রে বলবো এনজাইম তৈরি। তো দেখো গাঠনিক জিন সময় একত্রে পরস্পরে থাকে এবং সবাই মিলে কি করে? আরএনএ এমআরএনএ ট্রান্সক্রাইব করে। পরবর্তীতে রেগুলেটর জিন, রেগুলেটর মানে কি? নিয়ন্ত্রণ করবে। ধরো আমার এখন এনজাইম তৈরি করার প্রয়োজন নেই, তখন এই রেগুলেটর জিন কি করে? রিপ্রেসর প্রোটিন তৈরি করে। রিপ্রেসর শব্দের অর্থ কিন্তু দমন করা বা কমিয়ে দেওয়া বা দুঃখ নির্যাতন দেওয়া। তাই বলছে রিপ্রেসর প্রোটিন তৈরি করে যা ট্রান্সক্রিপশন করতে বাধা দেয়। অর্থাৎ এই যে এমআরএনএ তৈরিটা করতে বাধা দেয় যখন এনজাইম দরকার হয় না। তাহলে রিপ্রেসর প্রোটিনটা কথাটা মাথায় রেখো। হ্যাঁ, রিপ্রেস মানে কি? দমন করা বা বাধা দেওয়া ইত্যাদি। প্রকৃত কোষে জিন প্রকাশ পড়া হয়ে গেছে। এবার দেখো জিনের কাজ কি কি আছে। ফিনোটাইপ মানে বাহ্যিক বৈশিষ্ট্য, বুঝছো? আর এখানে আর পড়ার মতো কিছু নেই। চলো এরপর পেজে চলে যায়, আমি শেষ করে দিচ্ছি অধ্যায়টা। দেখো জিন প্রকাশ তার অন্তর্নিহিত তথ্য এমআরএনএতে প্রেরণ করা আর এমআরএনএ চুরি করা, এমআরএনএ তথ্য দিয়ে ট্রান্সলেশন করে পলিপেপটাইড এর মাধ্যমে প্রোটিন তৈরি করে ফেলায়। এই তো হয়ে গেল। এখন
এখান থেকে আর কিছু পড়া লাগবে না। এখানে একটা নির্দিষ্ট হরমোনের উপর সাড়া দিয়ে প্রোমোটারের কাছে বিশেষ বিশেষ সিকোয়েন্স নেওয়ার জন্য একটা হরমোন থাকে, সেটার নাম হচ্ছে রেসপন্স এলিমেন্ট। বুঝছো? এটা মনে রাখার ধরনের পরীক্ষা আসবে না। এখন দেখো জেনেটিক কোডন পরীক্ষা আসবে। জেনেটিক কোডন কাকে বলে? তুমি বলবা জেনেটিক কোড হলো একটি 3' প্রান্তের লেটার 3টি নিউক্লিওটাইড বেস যা ডিএনএ অণুতে পরপর একত্রে বিন্যস্ত থাকে। দেখো ডিএনএ অণু যদি এই হয়, তাহলে কি জেনেটিক কোডন বলতে এখান থেকে বোঝাচ্ছে যে 3টা বেস পেয়ার, ধরো এখান থেকে এ, তারপরে নিশ্চয় টি, তারপরে জি, তাহলে এখান থেকে এইটুকু অংশকে বলবো আমরা একটা জেনেটিক কোডন অঞ্চল। 3টা করে বেস পেয়ার। দেখো এখানে মানবদেহের 51টি ইনসুলিন হরমোন দ্বারা গঠিত যে অ্যামিনো অ্যাসিডগুলো, দেখো আর্জিনিন, সিস্টিন, টাইরোসিন, সেরিন, টাইরোসিন, গ্লাইসিন, এইগুলো 51টা এরকম গোল 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 অ্যামিনো অ্যাসিড বসে মানবদেহে একটা ইনসুলিন হরমোন তৈরি করে। এই যে সেই ইনসুলিন হরমোন। মানে এই ইনসুলিন হরমোনটা ক্রোমোজোমের কোথায় অবস্থান করে? উত্তর হবে 11 নম্বর ক্রোমোজোমের খাটো বাহুর শীর্ষে। দেখো এগুলো কিন্তু সব বাহু। কয়টা বাহু থাকে? 4টা বাহু থাকে। এই যে সেই 4টা বাহু। এই ক্রোমোজোমে দেখো এইটা হচ্ছে সবচেয়ে ছোট বাহু। ছোট বাহুর একদম শীর্ষে এই ইনসুলিন তৈরির হরমোন অবস্থান করে। এই ইনসুলিন তৈরির হরমোন অবস্থান করে খাটো বাহুর 11 নম্বর ক্রোমোজোমের। বুঝছো? 11 নম্বর ক্রোমোজোমের খাটো বাহু শীর্ষে অবস্থান করে। এই লাইনটা মনে রাখা লাগবে। দেখো কাজেই ধারাবাহিকভাবে সজ্জিত 3টি বেসগুচ্ছ যে সঠিক অ্যামিনো অ্যাসিড নির্বাচন করে। দেখো এই এটিজিসি, এটিজি এটা একটা অ্যামিনো অ্যাসিডকে ধরে নিয়ে আসে। আবার ইউসিসি এটা একটা কোডন বা বেস সজ্জা। কয়টার বেস সজ্জা? 3টা। তাই বলছে 3টি বেস গুচ্ছ যে সঠিক অ্যামিনো অ্যাসিড নির্ধারণ করে 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 যে অ্যামিনো অ্যাসিড নির্দেশ করে, সেটা সুনির্দিষ্ট একটা প্রক্রিয়ায় করে। এখানে দেখো অসংখ্য অ্যামিনো অ্যাসিড পরস্পরের সাথে যুক্ত হয়ে 51টি ক্রোমোর সাথে যুক্ত হয়ে মানবদেহে ইনসুলিন হরমোনের কাজ তৈরি করছে। এখান থেকে এটুকু পড়বা জাস্ট। আর এখানে একটা কথা, এই যে আদিকোষে জিন প্রকাশ ঘটে, এটা কাদের দেহে পরীক্ষা করা হয়? উত্তর হবে ইকোলাই। ইকোলাই ব্যাকটেরিয়া কেন না হয়? কারণ ইকোলাই ব্যাকটেরিয়ায় একটি মাত্র ক্রোমোজোম থাকে। যদিও ক্রোমোজোম বলা ভুল, তারপরেও তোমাদের বইতে এটা লেখা আছে। একটি মাত্র ক্রোমোজোম থাকার ফলে সহজেই বিভিন্ন তথ্যগুলোকে কপি করা, জিনোম সিকোয়েন্স করা এগুলো সহজ হয়ে যায়। দেখো জাস্ট এই পেজটা পড়লে আজকে আমাদের এই বড় অধ্যায় শেষ হয়ে যাবে। তাহলে জেনেটিক সম্পর্ক হলো জেনেটিক কোড। জেনেটিক সম্পর্ক হলো জেনেটিক কোড। ডিএনএ বা আরএনএ এর বেসসমূহের মাধ্যমে জেনেটিক কোড প্রকাশ করা হয় বা দেখানো হয়। অ্যামিনো অ্যাসিড বিন্যাসের মধ্যে এই সামঞ্জস্য প্রাথমিকভাবে লক্ষ্য করেন। এই যে এটিজিসি এইগুলোই যে একটা অ্যামিনো অ্যাসিড ধরে ধরে নিয়ে আসবে, এই যে সামঞ্জস্যতা অ্যামিনো অ্যাসিডের সাথে যে প্রোটিনের যে এই সামঞ্জস্যতা, এটা প্রথম লক্ষ্য করেন এক বিজ্ঞানী, শ্রাভাই। হ্যাঁ, শ্রাভাই নামক বিজ্ঞানী। মনে রাখার দরকার নেই তেমন একটা। জেনেটিক কোড বংশগতিবিদ্যার বায়োকেমিক্যাল ভিত্তি। এই লাইনটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। কোডন, কোডন কি জিনিস? হয়ে যায় দেখো কোডন হচ্ছে 3টা ওয়ার্ডে কৌকার ড দন্তন কোডন। তাহলে 3টি অনুক্রম বেসকে সজ্জিত করে যে অনুক্রম বা শাখা তৈরি হয় সেটার নাম কোডন। যেমন আমি যদি বলি AUG আগ, এটা একটা শুরুর কোডন। এটা কিন্তু অ্যামিনো অ্যাসিড নির্দেশ করে না, জাস্ট শুরু করে। বুঝছো? এটা কিন্তু অ্যামিনো অ্যাসিড নির্দেশ করে না। দেখো কোডনের সংখ্যা, দেখো এই যে এটিজিসি, এই যে একটা কোডন, এই কোডনটা কেন ভাই 3টা অবস্থায় হতে হলো? 3টা করে কেন নিল? আমি যদি বলতাম এটি নেব, আমি এই 3টা মিলে নেব না, 3টা বেস পেয়ার নেব না,
সেক্ষেত্রে কিন্তু তোমার একটা সমস্যা হয়তো, সেই সমস্যার কথা এখন তোমাদের বলে দিচ্ছে। দেখো দেখো অ্যামিনো অ্যাসিডের সংখ্যা থাকে 20টা, আর 4 প্রকার বেস পেয়ার থাকে, যেমন এটিজিসি অথবা ইউজিসি। এটা হয় আরএনএ ক্ষেত্রে আর এটা হয় জিএনএর ক্ষেত্রে। দেখো ওখানে ইউরাসিল থাকে না। এখন এই যে 4 প্রকার জিনিস দিয়ে তুমি 61 প্রকার বা 64 প্রকার জিনিস বানাইতে হবে তোমাকে। তাহলে এই বিন্যাস সমাবেশের একটা অঙ্ক আছে যে তোমার যদি 4টা যদি তোমার তথ্য থাকে বা 4টা যদি তোমার কাছে বক্স থাকে, সেই 4টা বক্স থেকে তুমি 3টা করে কয়টা বক্স বানাতে পারবা। দেখো আমি এখান থেকে নিতে পারি এ, আবার এখান থেকে নিতে পারি এ, আবার এখান থেকে নিতে পারি এ, আবার এখান থেকে আমি টি নিতে পারি, এখান থেকে সি নিতে পারি, এখান থেকে ইউ নিতে পারি, আবার এখান থেকে আমি টি সব কয়টা নিতে পারি, 3টাই টি নিতে পারি, আবার এখান থেকে সবগুলোই জি নিতে পারি, আর 2টা জি নিলাম আর একটা সি নিলাম। এরকম করতে 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 অসংখ্য কিন্তু আমি কোডন তৈরি করে ফেলতে পারবো। ফলে আমি যদি 3টা করে কোডন নেওয়ার চিন্তা করি, তাহলে কেবল 64টা আমি কোডন তৈরি করতে পারবো ওই 4টা কোডন থেকে। এর সংক্ষেপ সূত্র হচ্ছে, আছে কয়টা উপাদান? 4টা, তাহলে 4 লিখবো। কয়টা করে কি গুচ্ছ বানাবো? দেখো এখানে বলছে 2টি বেসকে একসাথে গুচ্ছ করলে হয়ে যাবে 16টি। দেখো তো, যে আমি 2 দেবো 4-এর উপরে, সে দেখো তো 4 4 16 হয়ে যাবে না? আবার আমি 4-এর উপরে যদি 3টে করে গুচ্ছ করে নিতাম, 3টে করে বেস পেয়ার নিতাম, তাহলে 4-এর মাথায় 3 দিলে কত হবে? 64। তাহলে আমার এই জিনিসটা সঠিক না এই জিনিসটা সঠিক? অবশ্যই এই জিনিসটা সঠিক, কারণ আমার 64টা কোডন লাগবে। কয়টা অ্যামিনো অ্যাসিডকে কোড করতে? 20টা অ্যামিনো অ্যাসিডকে কোড করতে 64 প্রকার কোডন লাগে। তো 64 প্রকার করতে গেলে আমরা 4^2 দিতে পারবো না, এটা হলে কিন্তু 16টা হয়ে যাবে। তখন 20টা অ্যামিনো অ্যাসিডের জন্য 16টা কোডন হলে হবে না, 16টার অধিক হইতে হবে, কারণ প্রত্যেক অ্যামিনো অ্যাসিড একটা করে টিআরএনএ কে ঘাড়ে করে নিয়ে আসে, না এক একটা টিআরএনএ ঘাড়ে করে নিয়ে আসে। যেহেতু এখানে কোডন হয়ে যাচ্ছে 16টা, কিন্তু আমার লাগবে অ্যামিনো অ্যাসিড 20টা, তার মানে 16-র অধিক লাগবে। তো সেই কারণে আমরা 4-এর মাথায় 3 দিয়ে 3টা করে বেস পেয়ার নিয়ে, মানে 4টা দল আছে, মানে 4টা লোক আছে। এখন তুমি এই 3জন করে কয়ভাবে সাজাতে পারবা? তখন উত্তর হবে 4^3, মানে 64 প্রকার 3টা করে বেশ সজ্জা 64 প্রকার তৈরি হবে। দেখো 2টি করে বেস একত্রে গুচ্ছবদ্ধ করে নিলে কম্বিনেশন সংখ্যা দাঁড়াবে 16। ওই যে 4^2। দেখো 20টি অ্যামিনো অ্যাসিডের জন্য এটা 16 অপেক্ষা ওই 16 অনেক কম 20টি অ্যামিনো অ্যাসিডের জন্য। 3টি করে যদি বেস পেয়ার নিতাম, তাহলে দেখো এখানে হয়ে যেতে হচ্ছে 64টা কোডন। 64টার ভিতরে 61টা কার্যক্ষম বা কার্যকারী কোডন, 64টার ভিতরে 61টা কার্যকারী কোডন। দেখো একটি কোডন হচ্ছে স্টার্ট কোডন বা ট্রান্সলেশন সূচনা করে, বুঝছো? ট্রিপলেট বলতে দেখো ট্রাই মানে কি 3টি, তাহলে 3টি অনুসজ্জাকে বলবো ট্রিপলেট। ওই যে এটিজিসি ওইটা একটা ট্রিপলেট। তাহলে ডিএনএ এর কোডন সমূহকে বলে ট্রিপলেট, আরএনএ এর কোডন সমূহকে বলে ট্রিপলেট। এমনকি টিআরএনএ এর অ্যান্টিকোডনও ট্রিপলেট। টিআরএনএ কেমন জিনিস? এই যে সে ফাঁস, এইখানে কিন্তু অ্যান্টিকোডন থাকে আর এইখানে কিন্তু সেন্স কোডন থাকে। ট্রিপলেট যে সিকোয়েন্স 5-3 অভিমুখী, আমি মনে রাখছিলাম, বলছিলাম 53 কথা মনে রাখবা। অ্যান্টিকোডন কি জিনিস? টিআরএনএ অণুর এমআরএনএ যে সামনাসামনি যে জিনিসটা বসে যায়, ওইটা হচ্ছে অ্যান্টিকোডন। টিআরএনএ এর অ্যান্টিকোডন হবে 3 to 5' আর এমআরএনএ এর অ্যান্টিকোডন হবে 5 to 3'। মনে রাখার দরকার নেই, এগুলো পরীক্ষা আসে না। হ্যাঁ, এখন দেখো আর্জিনিন, ভ্যালিন, লাইসিন এগুলো সব এক একটা অ্যামিনো অ্যাসিড। তো এই অ্যামিনো অ্যাসিডের জন্য, লাইসিন অ্যামিনো অ্যাসিডের জন্য কয়টি কোডন আছে? উত্তর হবে 2টি। ইয়ালিনের জন্য কয়টা আছে? ভ্যালিনের জন্য কয়টা আছে? অ্যামিনো অ্যাসিড 4টি। ওই না, 4টি হচ্ছে কোডন, বুঝছো? 4টি হচ্ছে কোডন। আর্জিনিন অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করবে কয়টি কোডন দ্বারা? 6টি কোডন দ্বারা। তাহলে কার জন্য কয়টা কোডন? এটা কিন্তু মনে রাখা লাগবে, পরীক্ষায় এখান থেকে একটা দেখো ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন আছে যে আর্জিনিনের জন্য কয়টি কোডন দরকার? উত্তর হবে 6টি কোডন দরকার। মানে 6 ধরনের কোড, ধরো একটা হচ্ছে ইউইউসি অথবা এটিসি,
এরকম 6 ধরনের কোডন ও শুধুমাত্র ওই আর্জিনিনকে নির্দেশ করবে, আর্জিনিন অ্যামিনো অ্যাসিডকে। তাহলে এই পৃষ্ঠা থেকে সবকিছু পড়া শেষ। দেখো এখান থেকে জেনেটিক কোড মানে কোন কোডে কোন ধরনের অ্যামিনো অ্যাসিড কোড করতে পারে, এইগুলো ভাষাগুলো কে আবিষ্কার করেন? বিজ্ঞানী নিরেনবার্গ আর হরগোবিন্দ খুরানা, ভারতীয় বিজ্ঞানী। ফলে তারা নোবেল পুরস্কার পায়। এইখান থেকে দেখো যে 64 প্রকার কিভাবে কোডন তৈরি হয়। দেখো তোমার কাছে আছে বেস পেয়ার কয়টা? 4টা। ইউ আছে, টি আছে, ইউ আছে, সি আছে, এ আছে, জি আছে। ইউ আছে, সি আছে, টি এ আছে, জি আছে। দেখুন কিভাবে এটা তৈরি করলো। দেখো এখান থেকে সব কিন্তু ইউর ঘর পাবে, তারপরে এখানে একটা ইউর ঘর পাবে, এখান থেকে একটা সির ঘর পাবে, তাহলে ইউসিসি হবে সব, ইউসি। দেখো এখান থেকে ইউ নিছো, আবার এখান থেকে মধ্যখানে এ বসে যাবে। দেখো এখান থেকে ইউ নিছো, তাহলে উভয় পাশে ইউ ইউ হবে, আর মধ্যখানে সে জি হবে, মধ্যখানেটা জাস্ট চেঞ্জ হবে। হ্যাঁ, এরকম করে সব 64টা কোডন তৈরি করে ফেলছে। এইগুলো মনে রাখার জন্য শর্টকাট টেকনিক আছে, এই বক্সটা মনে রাখার জন্য। তো তোমাদের এখন মনে রাখার দরকার নেই, পরীক্ষা আসে না। দেখো এখানে এই ইউজিয়াক শুরুর কোড নির্দেশ করে, বুঝছো? এই যে লিউসিন, প্রোলিন, এগুলো সম্পর্কে ধারণা রাখতে হবে জাস্ট, যে এইগুলো অ্যামিনো অ্যাসিড হতে পারে। আর বলছিলাম না যে কার জন্য কয়টা কোডন থাকতে পারে। দেখো এখানে অ্যাসপারটিক অ্যাসিডের জন্য দেখো 2টি কোডন আছে, আবার অ্যাসপারজিনের জন্য এই 2টা কোড, আবার বন্দের কোড আছে কি ওয়া ওয়াগ ওয়াগা। এই দেখো, দেখো এই 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 সক্সটা মনে রাখার জন্য একটা শর্টকাট টেকনিক আছে। শর্টকাট টেকনিকটা আমি এখন ওই ফলুদার ভাই এরকম একটা আছে, তো মনে রাখার দরকার নেই। জেনেটিক কোডের নির্দেশ বলি, এগুলো তোমাদের সব পড়ানো আছে, বুঝছো? জাস্ট একবার পড়লে বুঝতে পারবা, পরীক্ষা ইম্পর্টেন্ট। এই যে একাধিক কোডন একটি অ্যামিনো অ্যাসিড নির্দেশ করে, তোমরা এগুলো সব তোমাদের পড়ানো আছে, বুঝছো? তো এই হচ্ছে আজকের এই অধ্যায়ের শেষ হয়ে গেল আমাদের বড় একটা অধ্যায়। এরপর থেকে কি অধ্যায় করবো কমেন্টে জানাও। হ্যাঁ, সবাই ভালো থাকো আর মনোযোগ দিয়ে পড়াশোনা করো। আসসালামু আলাইকুম।